আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএস 26 তো নাই, 27 এবং 28 ব্যাচের জন্য হিসাব বিজ্ঞান এর আর্থিক অবস্থা বিবরণ, যে আর্থিক বিবরণ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি আজকে পার্ট 1 এ ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। পার্ট 1 আজকের পার্টে থাকবে হচ্ছে একটু থিওরিক্যাল বেসিস, একটু মানে যেগুলো রিডিং জাতীয় আছে এগুলো, এবং একটা দুইটা হয়তো ম্যাথ থাকতে পারে। যদি দরকার হয় আমি সেকেন্ড পার্টে আমি ইনশাল্লাহ ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করব। তো আমি আছি আপনাদের সাথে ইন্টার হোসেন। সবাইকে কমার্স পাঠশালার পক্ষ থেকে স্বাগতম আজকের এই ক্লাসটি করার জন্য। তো আমি শুরু করি। আজকে আমি টপ 25 এমসিকিউ নিয়ে কথা বলবো। টপ 25। সো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম এমসিকিউটা আমাদের সামনে আসলো, এখানে বলতেছে দেখেন, আন্তর্জাতিক হিসাব মান। আন্তর্জাতিক হিসাব মান আইএএস। আইএএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর প্রধানত কয়টি ধাপ? এটা হচ্ছে আহ, এটা হচ্ছে থিওরিক্যাল বিষয়। তো থিওরিটিক্যাল বিষয় তো, তো এখানে কয়টা বিষয় আমরা সাধারণত পরিচিত আর্থিক বিবরণীর বিষয় আছে তিনটা। কয়টা? ইতিমধ্যে মূলত বিষয় হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। কি কি এগুলো আমরা একটু এক্সপ্লেন করি। আমি এখানে লিখতেছি। প্রথমত আছে হচ্ছে আমরা জানি বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। তৃতীয়ত আছে মালিকানা সত্ত্ব বিবরণী। আমি সংক্ষেপে লিখতেছি। তৃতীয়ত আছে হচ্ছে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আরেকটা আছে আমরা সাধারণত 9-10 এই তিনটা বিষয়ের সাথে পরিচিত। এই তিনটা, এই প্রথম তিনটা বিষয়ের সাথে আমরা পরিচিত, কিন্তু আমরা আরো দুইটা বিষয় আছে আইএস 1 অনুযায়ী। আরো দুইটা বিষয় এগুলো হচ্ছে গিয়ে, এগুলো আমি এখানে লিখতেছি সেম এই ক্যাটাগরি ক্লাসিফিকেশন। নগদ প্রবাহ বিবরণী। আরেকটা হচ্ছে টিকা। পাঁচটা। তো আমরা 9-10 পড়ি হচ্ছে এই তিনটা। এগুলো হচ্ছে আমরা, এটা মূলত কোনো বিবরণী না, এটা একটা টিকা মাত্র। আর এটা হচ্ছে নগদ প্রবাহ, এটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়ি। তো পাঁচটা আমরা পাইলাম। দেখো আমরা এমসিকিউ সলভ করি। আইএসএ 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রধানত কয়টি ধাপ রয়েছে? 5টি ধাপ। কয়টি? এখানে 5টি আছে অপশনে, এই 5টি, এটাই হচ্ছে উত্তর। এখানে কি কি এটা আমি ব্যাখ্যা সহ দিয়েছি দেখুন। 5টি, এই 5টি হলো কি কি? বিষয় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আরেকটা হচ্ছে প্রয়োজনীয় নোট ও হিসাব বিবরণ, যেটা টিকা বলা হয়। দেন দ্বিতীয়টা দেখুন, কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? আচ্ছা, নিচে কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? আচ্ছা, আমরা সবাই যেহেতু, আমি তো এখানে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব না, তো আমি ধরে নেব যে তোমরা সবাই বেসিক বিষয়টা জানো মোটামুটি। আমরা বেসিক মোটামুটি জানো, এটা ধরে নিয়ে আমরা এমসিকিউ সলভ করব। মূলত আজকে ক্লাসে মোটামুটি যারা বেসিক জানে ওরা পারবে ইনশাল্লাহ। আমি তবুও একটু হেল্প করি। বেতন, বিজ্ঞাপন খরচ, এখানে গ্যাস মজুরি ও জাহাজ ভাড়া, আরেকটা হচ্ছে মনিহারি খরচ। আচ্ছা, কোনটা প্রত্যক্ষ খরচ, কোনটা পরোক্ষ খরচ? পরিচালনার কথা আমি পরে বলবো, আগে প্রত্যক্ষ পরোক্ষ। আমরা সবাই জানি প্রত্যক্ষ খরচ হচ্ছে যে খরচগুলো ক্রয়ের সাথে ডিরেক্টলি যুক্ত। অর্থাৎ একটা পণ্য, মনে করো আমি বন্দর থেকে আনলাম আমার, কিংবা আমি পণ্য একটা ক্রয় করে
আমার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আনার আগ পর্যন্ত যে খরচগুলো হয়, যে এক্সপেন্স গুলো হয়, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। আর এই এই পণ্যটা আমার পৌঁছানোর ভোক্তা, যেটাকে কনজিউমার নিকট পৌঁছানো পর্যন্ত এক্সপেন্স গুলো হয়, সেটাকে বলা হয় পরোক্ষ। তো আমরা যেহেতু মনে করো বেতন, বেতন কোথায় দিই? আমরা এই স্টেজে দিই, বেতনটা এই স্টেজে দিই, এখানে কোনো কর্মচারী দিই, এটা হচ্ছে পরোক্ষ। বিজ্ঞাপন, ঠিক সেম পণ্য গোডাউন আনলাম, ওই গোডাউন পণ্যটা বিক্রি করার জন্য পণ্য বিজ্ঞাপন করলাম, বুঝতেছেন আপনারা? তারপর হচ্ছে গিয়ে, তারপর আমি পণ্য বিজ্ঞাপন, এই স্টেজে আসলে আমি বিজ্ঞাপন করলাম, এই স্টেজে এসে আমি তারপর হচ্ছে আহ, বেতন দিলাম। মনিহারি খরচ হচ্ছে একটা ব্যবসায়িক খরচ, এটা বাদ। তো এখান থেকে আনার সময় আমরা যে বন্দর থেকে, মনে করো বন্দর থেকে প্রোডাক্টগুলো আনলাম, এখানে আমরা এবার কুলি খরচ, মজুরি খরচ, হ্যাঁ, জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, এগুলো হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়। তো আমি বলে দিলাম প্রত্যক্ষ পরিচালন ব্যয় কোনগুলো। তো এটা এখানে উত্তর হবে হচ্ছে এটা, বুঝছেন? আমরা আমাদের, আমি দরকার হলে ডিসক্রিপশন বক্সে এটা পিডিএফটা দিয়ে রাখবো, আমরা এগুলো করবেন। বিক্রিত পণ্য ব্যয়ের সূত্রটা কি এটা সবাই জানো, তবে আমি একটু এক্সপ্লেন করতেছি। এখানে আরো অনেক অনেক সূত্র দিয়েছে, এগুলো কোনটা কি সেটাও বলে দিব ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে আমি বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র আমরা জানি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয়। নেট ক্রয় কি? নেট ক্রয়টা আমরা একটু ভাঙলে, আমার আরেকটা ক্লাস আছে এটা, মানে আমার চ্যানেলে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী চ্যাপ্টারের, আর্থিক বিবরণী চ্যাপ্টারের বেসিক কিছু বিষয়, নেট নেট ক্রয় কিভাবে বের করতে হয়, তারপর হচ্ছে নেট বিক্রয় কিভাবে বের করতে হয়, এগুলো ক্লাস, এগুলো আমি দরকার হলে এই এখানে কমেন্টে লিঙ্কটা দিব। তবে আমি একটু বলে দিই, নেট ক্রয় হচ্ছে পণ্যের পণ্য ক্রয় করে ক্রয়, পণ্য ক্রয়, ধারে ক্রয়, পণ্য ক্রয় শুধু ধারে ক্রয় যোগ করবা, তারপর ক্রয় করে থাকলে বাদ দেবো, ক্রয় বার্তা থাকলে বাদ দেবো, হ্যাঁ, তারপর পণ্য বিতরণ থাকলে বাদ দেবো। এই আনুষঙ্গিক যা আছে সব যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে নেট ক্রয়। বাংলা উৎপন্ন নেট ক্রয়। প্রত্যক্ষ খরচ হচ্ছে কোনগুলা? আমি কিছুক্ষণ আগে এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ খরচ, সমন্বয় করে। এটা হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র। এটা কিসের? এটা হচ্ছে সমন্বিত ক্রয়ের সূত্র। এই সমন্বিত, এটা রেয়ামিল আসবে, রেয়ামিলে চ্যাপ্টারটাতে এই সমন্বিত ক্রয়ের সূত্রটা লাগে। এটা এখানে এখানে এটার কোনো প্রয়োগ নাই, শেখার দরকার নেই। এটা এখানে মূলত নির্বিক্রয় নির্মূল হয়, এটার উপর। সো এটা হচ্ছে আনসার। দেন আমরা যাব কোনটি মৌলিক সম্পদ কিংবা অচল সম্পদ। আচ্ছা, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এই তিনটা আমরা মুখস্থ। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এই সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এই তিনটা হচ্ছে মুখস্থ বিষয়। এই তিনটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ ব্যবসায়ের জন্য অদৃশ্যমান সম্পত্তি হিসেবে কাজ করে, ঠিক আছে? প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন, এটা হচ্ছে আমাদের মৌলিক সম্পদ, এটা আমরা জানি, মুখস্থ করে নেবো। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন আছে, হ্যাঁ, আরো অনেক আছে। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট বলতেছি, 9 10 এইটাই বিশেষ করে বেশি প্রয়োজন। মৌলিক সম্পদ কোনগুলো একটা আমি জেনে নিই। মৌলিক সম্পদ হতে যেগুলোর উপযোগ উপযোগ করা যায় কিন্তু কোনো বাজার মূল্য কিংবা কোনো বিক্রয় মূল্য নাই, এগুলোকে বলে মৌলিক সম্পদ, ঠিক আছে? এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা পড়বেন ব্যাখ্যা। শিক্ষানবিশ সালামী আর্থিক ভাষা কোথায় বসে? শিক্ষানবিশ সালামী হচ্ছে একটা অপরিচালনায়, আর বিষয় কিন্তু পরোক্ষ অপরিচালনায় তো গেছে, এটা শেষ উত্তর এখানে আপনি, ঠিক আছে? ব্যবসায়ের মূল মুনাফা নির্ণয়ের সূত্র কি? আমরা জানি মূল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে কি দেওয়া আছে দেখো, মোট মুনাফা। মোট মুনাফা মানে হচ্ছে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিলে যেটা হচ্ছে মূল মুনাফা, ঠিক আছে? দিল সামগ্রিক মূল্যায়ন করা হয় কোন নীতি অনুসারে? হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে? রক্ষণাবেক্ষণশীল নীতি অনুসারে। কেন? বিকজ আমরা সমন্বয় উৎপন্নের দেখা যায় সমন্বয়ে একটা বাজার মূল্য দেওয়া আছে আর একটা ক্রয় মূল্য দেওয়া আছে। আমরা সব সময় যেই টাকাটা, যে ফিগারটা ছোট সেটাকেই নিই, সেটা নিই, যেটা হয় বিক্রয় মূল্য হোক সেটা ক্রয় মূল্য হোক, যেটাই ছোট সেটাই নিই। মনে করো বিক্রয় মূল্য 50,000 টাকা, ক্রয় মূল্য 40,000 টাকা, তা আমরা 40,000 টাকাটাই নেবো, এটা ফিগার ছোট। এটা কোন নীতি অনুসারে নেওয়া হয়? এটা রক্ষণশীলতার নীতি অনুসারে নেওয়া হয়। এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আর যে কোনো চলতি দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা হবে না। এটা দীর্ঘমেয়াদী দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে চলতি দায়। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা হচ্ছে এটা আমার জন্য ব্যবসার জন্য খরচ। তারপরে আমি অনাদায়ী পাওনা দেওয়া আছে 10,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চয় দেওয়া আছে 2,000 টাকা। বিষয়টা বিবরণীতে অনাদায়ী পাওনা খরচ, অর্থাৎ আমার খরচ কত থাকবে। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি এটা আমরা জানি। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা হচ্ছে এমন একটা সঞ্চিতি, এমন একটা ফান্ড, যেটা ব্যবসায়ে প্রতি বছর কিছু অংশ
মুনাফার কিছু অংশ রেখে ওই ব্যবসায়ীর ক্ষতি মানে অর্থাৎ ব্যবসায়ীর লোকসান থেকে এড়ানোর জন্য, অর্থাৎ মনে করো এটা মূলত দেনার থেকে যেহেতু সৃষ্টি হয়, দেনাদার না দেওয়ার সম্ভাবনা থাকলে ওই সংযোজিত করে রাখে যাতে ব্যাকআপ ফান্ড হিসেবে কাজ করে। তো অনাদায়ী পাওনা হচ্ছে খরচ হয়েছে আমার এবছর, আমি পাচ্ছি না 10,000 টাকা, তার থেকে 2,000 টাকা আমি আগে থেকে সঞ্চিত করে রেখেছি। 2,000 টাকা বাদ দিলে যা হয় এটা হচ্ছে 8,000 টাকা হবে আমার আনসার। 8,000 টাকা এখানে সুন্দর ব্যাখ্যাটা দেওয়া আছে। নিচের কোনটি স্থায়ী সম্পদ? স্থায়ী সম্পদ, সরি, নয় নয় বলছে এখানে, একটু ভালো করে পড়ি, আমরা অনেকে একটু কনফিউশন। এটা স্থায়ী সম্পদ, এটা স্থায়ী সম্পদ, এটা স্থায়ী সম্পদ, এটা হচ্ছে পদে না, এটা হচ্ছে চলতি, তাই পরিচালনা মুনাফা নির্ণয় সূত্র, মূল মুনাফা নির্ণয়ের সাথে মূল মুনাফা থেকে পরিচালনা ব্যয় বাদ দিলে যেটা হয় এটাই হচ্ছে পরিচালনা মুনাফা। তো এখানে হচ্ছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে। অগ্রিম প্রদত্ত ভাড়া রেওয়া মিলের অন্তর্ভুক্ত থাকলে তা কোথায় যাবে? আচ্ছা, রেওয়া মিলে যখন কোনো আমরা এই যেটা আর্থিক অবস্থা বিবরণী ছাত্র আর্থিক বিবরণী করতেছি, রেওয়া মিলে কিছু এন্ট্রি দেওয়া থাকবে আর সমন্বয় কিছু এন্ট্রি দেওয়া থাকবে। একটা জিনিস আজকে থেকে মুখস্থ করে নিতে হবে যে রেওয়া মিলের এন্ট্রি গুলো আসে, রেওয়া মিলের এন্ট্রি গুলো আসে একবার, মানে যে কোনো একটা হিসাব বিবরণীতে একবার যাবে। সমন্বয়ের গুলো আসবে দুইবার, কয়বার? দুইবার। তো রেওয়া মিলে দেওয়া আছে, এটা অবশ্যই ঠিক করে কয়বার যাবে? অবশ্যই একবার যাবে। কেবল আত্মীয় অবস্থা বিনোদন চলতি সম্পদ, অগ্রিম প্রদত্ত ভাড়া যেহেতু আমার চলতি সম্পদ, এটা এখানে বুক করে নেয় সেজন্য সম্পদ হিসেবে কাজ করবে। কিন্তু এখানে প্রথম উত্তর এটা হবে, আর না আসবে না, এটাও ক্রস, এটাও ক্রস, এটাও ক্রস। উত্তর হচ্ছে প্রথম একটা, আত্মীয় অবস্থার বিবরণীতে চলতি সম্পদে দেখাতে হবে। সমন্বয় থাকলে অব্যবহৃত বিমানের হারে, আগে মনে হোক সমন্বয় যেহেতু আছে এটা দুইবার আসবে, যে কোনো দুই দিকে আসবে। এখন বলো, অব্যবহৃত মনে হারি আমার জন্য সম্পদ, অবশ্যই সম্পদ। এবছরের যে খরচটা আমি করি নাই এটা আগামী বছর আমার সম্পদ হিসেবে কাজ করবে। এটা আগে প্রথমত হচ্ছে মনিহারে যেটা আমি খরচ দেখিয়েছি সেটার বিবরণীতে এটা বাদ দিতে হবে, মনিহার থেকে বাদ দিতে 24 দেখাতে হবে, এটাই হচ্ছে আনসার। কারো ব্যাপারটা হচ্ছে একটা অনগল লেনদেন। সো অনগল লেনদেন আলাদাভাবে কোথাও লিপিবদ্ধ করা হয় না, এটাই হচ্ছে উত্তর। এটা হিসাবে বইতে মানে কারো ব্যাপারটা ট্রেড ডিসকাউন্ট হিসাবের বইতে আলাদাভাবে লিপিবদ্ধ করা হয় না, এটা সরাসরি বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে আমরা কাউন্ট করি, ঠিক আছে। 10% ঋণ ব্যাংক বিবরণী, রেওয়া মিলে 10% ঋণ ব্যাংক ঋণ, অর্থাৎ 10% ব্যাংক ঋণ 50,000 টাকা। এই ঋণটা নিয়েছি মূলত ব্যবসায়ী 1/7/2023-এ। হিসাব সমাপ্ত বছর হচ্ছে 31/12/2023। বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি সাত সাত মাসে ঋণ নিয়েছি, তাহলে 12 মাসে যদি আমার হিসাব শেষ হয়, আমার থাকে কয় মাস আর? 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 6 মাস। আমার ঋণ নিতে হবে 6 মাসের, আমি পুরো বছর সুদ দিব না। 6 মাস যদি ঋণ দিই তাহলে আমার এখানে 10% 50,000 টাকা, 10% হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকার হাফ অর্থাৎ অর্ধেক, অর্ধেক হচ্ছে 2,500 টাকা। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ক্ষয় ও মান হ্রাস পাওয়ার জন্য মূল কারণ, কিন্তু এটা উত্তর। এছাড়া কোনটি একটি অপরিচালনা আয়? এটা হচ্ছে ব্যবসায়িক প্রত্যক্ষ পরিচালনা আয়। এটাও, এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য, এটা হচ্ছে সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য, এটা হচ্ছে কমিশন, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে উত্তর। মালিকানা সত্ত্বে বৃদ্ধির ভূমিকা রাখে অতিরিক্ত মূলধন নির্মাণ। নেট ক্ষতি কোনোদিনও না, আয়কর প্রদান উত্তোলন কোনোদিনও না, ব্যক্তিগত উত্তোলন কোনোদিনও না, এটাই হলো উত্তর। ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা পড়বেন আপনারা। সমন্বয়ে থাকবে থাকা বিনামূল্যে পণ্য বিতরণ হিসাব করতে হবে। সমন্বয় যখন থাকবে এটা দুই দিকে আসবে। বিনামূল্যে পণ্য বিতরণের চাবিকাঠি হচ্ছে এরকম, বিজ্ঞাপন হিসেবে ডেবিট, ক্রয় হিসেবে ক্রেডিট। তো বিজ্ঞাপন বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমার ব্যয় খরচের বিজ্ঞাপন হিসেবে যোগ করতে হবে, বিজ্ঞাপন খরচ যোগ করতে হবে, এবং ক্রয় থেকে বাদ দিতে হবে। যেহেতু আমি মানে ক্রয় মানে পণ্য দিচ্ছি ব্যবসা থেকে, পণ্যের মাধ্যমে যেহেতু বিজ্ঞাপন করতেছি, পণ্যটা আমার ক্রয় থেকে বাদ দিতে হবে, এটাই উত্তর। চলতি সম্পদ না, নির্মাণ সম্পদ না। অর্জিত কিন্তু, মানে আমি অর্জিত কিন্তু অনাদায়ী সেবা আয় ব্যবসার জন্য কোনটি? আচ্ছা, অর্জিত কিন্তু অনাদায়ী সেবা আয় ব্যবসার জন্য হচ্ছে একটা চলতি সম্পদ, এটা মুখস্থ, এটা তোমরা দেখে বুঝতে পারবে। সেবা আমি অর্জন করছি কিন্তু এখন পাই না, এটা আমার সম্পদ। আর আর্থিক বিবরণী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানা। মুখস্থ, এটা মুখস্থ বিষয়। হ্যাঁ, রেয়ামিলে পুঞ্জীবিত অবচয় 50,000 টাকা থাকলে তা কোথায় বসবে? মনে করো পুঞ্জীবিত অবচয় বসে হচ্ছে কোন দিকে? ক্রেডিট দিকে। অবচয় বসে ডেবিট দিকে, সাধারণত অবচয় রেয়ামিলে দেয় না, এটা সমন্বয়ে দেয়। তো ক্রেডিট দিকে বসে, তো যখন ক্রেডিট দিকে বসবে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সম্পদ ডেবিট, সম্পদের সাধারণ উদ্বৃত্ত হচ্ছে ডেবিট, বিপরীত সম্পদ হচ্ছে ক্রেডিট। উপজীবিত অর্থ হচ্ছে একটা বিপরীত সম্পদ হিসাব, যেটা সম্পদকে হ্রাস করে। সম্পদকে হ্রাস করলে আমাদের অবশ্যই স্থায়ী সম্পদ থেকে বাদ দিতে হবে।
বুঝছেন? বুঝছেন? আপনারা বুঝছেন? এবারে হবে না। শেষ। খুব সহজ প্রাণবন্ত বিষয়। বিলম্বিত বিজ্ঞাপন কি ধরনের ব্যয়? বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়? বিলম্বিত বিজ্ঞাপন আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, এটা উল্লেখ সম্পদ, বয়স সম্পদ, অবস্থান সম্পদ। আবার এটাকে বলা হয় বিলম্বিত মুনাফা ব্যয়। চলতি দেয় না, এবার যেন না না না। উত্তর হবে প্রথম খ। আসলে আমরা বুঝতে পারছেন, বিক্রয় ফেরত বিষয়ের মধ্যে হিসাবভুক্ত হয়, মোট বিক্রয় থেকে বাদ দেয়। দেখে বোঝা যাচ্ছে বিক্রিত পণ্যের না, বিক্রয় ফেরত বিক্রয়ের সাথে বাদ দেয়, চলতি সম্পদ না, খরচ যোগ করে না। লাস্ট ওয়ান, 25 নম্বর এমসিকিউতে চলে এসেছি আমরা। ব্যবসায়ের আয় অপেক্ষা ব্যয় বেশি হলে কি বলা হয়? আচ্ছা, ব্যবসায়ের আয় অপেক্ষা ব্যয় বেশি হলে, মনে করো তোমার আয় হচ্ছে 50,000 টাকা, ব্যয় হচ্ছে 50, তোমার আয় হচ্ছে মনে করো 50,000 টাকা, ব্যয় হচ্ছে 60,000 টাকা। তো তোমার ব্যয় হতে হলে এখানে সে করো 10,000 টাকা মাইনাস, এটা হচ্ছে ক্ষতি। এখন এখানে নেট ক্ষতি বলেছে, এখানে উত্তরে শুধু ক্ষতি হিসেবে নেট ক্ষতি আছে, সেটা উত্তর এটাই হবে। যদি আর কিছু বলতো, মোট ক্ষতি বলে কিছু একটা ক্লু দিয়ে দিত, যেহেতু এখানে মন মুনাফা হবে না, পরিচয় মুনাফা হবে না, ঋণ মুনাফা হবে না, উত্তর হবে নেট ক্ষতি। এন্ড শেষ আজকের মতো এতটুক। সবাইকে ধন্যবাদ। আশা করি এই প্রচেষ্টা থেকে তোমাদের অনেক 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 হেল্প করবে। তোমরা পিডিএফটা একটু পড়ে নেবে, ইনশাল্লাহ অনেক হেল্প হবে। কমার্স পাঠশালার পক্ষ থেকে এই ক্লাসটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।